আর্থানা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ, ভিসা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন আমিরের সঙ্গে। জুলাই আগস্ট গণহত্যার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন ট্রাইব্যুনালে। চাংখারপুলের ঘটনায় আসামি ৮, হাসিনার বিরুদ্ধেও মিলেছে প্রমাণ। যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের এনআইডি লক। নিবন্ধন পেতে ইসিতে 65 রাজনৈতিক দলের আবেদন। সময় চায় 46টি দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা নেই বলছে বিএনপি। প্রশাসন চালানো নিয়ে এনসিপির বক্তব্যের কড়া সমালোচনা। 114 জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজনকেও কোথাও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানোর কোথায়? প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় 3 আসামি 7 দিনের রিমান্ডে। দ্রুত বিচার দাবিতে সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ। মনে করে থাকেন এটা ভুল। 5 আগস্ট পূর্ববর্তী সময়েও আমরা সহিষ্ণুতা, সহমর্মিতার বার্তা বহন করে আমরা রাজনীতি করেছি। এবং সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসও নড়বড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে সংগ্রহ 1 উইকেটে 57, 273 রানের অল আউট জিম্বাবুয়ে। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। আর্থানা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সন্ধ্যা 7টায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে আগামী 23 বা 24 এপ্রিল কাতারের আমিরের সঙ্গে দোহায় দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এ সময় ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, বিশেষত এলএনজি আমদানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু করা এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করবে বাংলাদেশ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাদ আহমেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাতার সফর এবং শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা প্রসঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আর্তানা শীর্ষ সম্মেলনে আগামী 23 বা 24 এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন আহমদ আল থানির সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ, এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। একটা বড় বাণিজ্য সম্মেলন হবে, বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলগুলোর দাবির প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন। এটা ঐকমত্য কমিশনে যাবে। ঐকমত্য কমিশন এই রিপোর্টটাকে নিয়ে ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে। অনেকগুলো জিনিসই তো আসলে পলিটিক্যাল ডিসকাশনের বিষয়। এটা পলিটিক্যাল পার্টিগুলো এটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবেন যে আমরা কতটুকু নিব আর কতটুকু নিব না। অন্যদিকে বিদেশের মাটিতে থাকা আওয়ামী মন্ত্রী এমপিদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ওরা দেশের টাকা চুরি করে বিদেশে বসে মজমাস্তি করছে। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, আমরা তো তাদেরকে ফেরানোর এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। এদিকে অন্য এক অনুষ্ঠানে কাতার সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শ্রমবাজার ও ভিসা সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে আর্থানা সম্মেলনে। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যে সমস্যা যেগুলি আছে ওই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করতে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে স্কুল শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তন্দ্রা তারুণ্যের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে 6 জনকে হত্যা করে পুলিশ। 6 মাস 13 দিনের কর্মযজ্ঞ শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
90 পৃষ্ঠার এই প্রতিবেদনে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি, ১৯টি ভিডিও চিত্র সহ নানা তথ্য প্রমাণ সংযুক্ত রয়েছে। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। এই ৮ জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ৬ মাস ১৩ দিন, অর্থাৎ ১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আওয়ামী সরকারের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংঘটিত অনেকগুলো হত্যাকাণ্ডে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করছে তদন্ত সংস্থা। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস। এই মামলার ৮ আসামির মধ্যে ৪ জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য আইনজীবী নিয়োগ করবে বলে জানান চিফ প্রসিকিউটর এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিষয়টি ইসির এনআইডি শাখার দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, একটি চিঠির মাধ্যমে এই তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়। নথিপত্র অনুযায়ী গেল ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। এদিকে রোববার পর্যন্ত নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন পড়েছে ৬৫টি, আর ৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা নেই দাবি করে ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ দিতে আবারও দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রশাসন থেকে উৎখাত হওয়া ৭০০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিলেও তাদের কোথাও পদায়ন করা হয়নি উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেছেন, তাদের প্রশাসন বিএনপি চালাচ্ছে এমন অভিযোগ কোথা থেকে উঠল। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির সাথে লিয়াজো কমিটি বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন নেতারা। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের মানুষের প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জুনের মধ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হবে, জাতীয় ঐকমত্য কমিশনের কাজও শেষ করতে চায়। যদি তাই হয়, ডিসেম্বর নির্বাচনে কোনো বাধা নেই। প্রশাসন বিএনপি চালাচ্ছে এমন অভিযোগেরও জবাব দেয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না, এই কথা বলে নাই তো। কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে হবে বা ডিসেম্বরে হবে, এরকম একটা তারিখ ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে, কোথাও বিএনপির কোনো লোক ছিল না। যারা বৈষম্যের শিকার ছিল, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের ৭০০-র মতো অফিসারদের ১১৪ জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকেও কোথাও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায়? শ্রম আইন নিশ্চিত, সব শ্রমিকের আইনি সুরক্ষা এবং স্বীকৃতি, মর্যাদাপূর্ণ জাতীয় এবং খাতভিত্তিক মজুরি নিশ্চিত করা সহ ২৫টি মূল সুপারিশ করেছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। বিকেলে রাজধানী বিজয়নগরে শ্রম ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান কমিশন প্রধান। এর আগে দুপুরে সুপারিশ তুলে দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। NI নাহিদের প্রতিবেদন।
সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন। পরে বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে সংবাদ সম্মেলনে আসেন কমিশন সদস্যরা। এই সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, শ্রমিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল, শ্রম সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য প্রাপ্তির অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিত করা সহ 25টি মূল সুপারিশ করেছে কমিশন। বাংলাদেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, কৃষক, স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সুপারিশ। গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশ করেছে কমিশন বলেও জানান কমিশনের প্রধান। অগ্রাধিকার দেয়া হয়েছে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে। তারা যাতে শ্রম আইনের সমস্ত সুরক্ষা পায় এবং জাতীয় ন্যূনতম মজুরি যখন ঘোষিত হবে সেই মজুরির আওতায় তাদের ওয়েজ বোর্ড যেন তার উপরে থাকে, সবসময় সব সেক্টরই থাকবে। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই। ওনারা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এদিকে এই হত্যায় জড়িতদের গ্রেফতারের 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ মানববন্ধন করেছে ছাত্রদল। ইউসুফ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামিকে সোমবার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। এ সময় পুলিশ তাদের 10 দিনের রিমান্ড চাইলে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পারভেজ হত্যা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার দুপুরে রাজু ভাস্কর্যে মানববন্ধনে অংশ নেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মী জড়িত বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মত সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। যে প্ল্যাটফর্ম থেকে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেই ব্যানারকে এখন কুলুষিত করা হচ্ছে বলেও দাবি করেন তারা। বিগত জুলাই আগস্ট আন্দোলনে যে সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আজ সেই সংগঠন নিজেদেরকে একটি কিশোর গ্যাং হিসাবে পরিণত করেছে। একই দাবিতে মানববন্ধন করেছে তিতুমির কলেজ ছাত্রদল। এ সময় বক্তারা সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়। আমাদের ছাত্রদলের সহযোদ্ধা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার যে নির্মম নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলে আমি মনে করি। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এক বিক্ষোভে অংশ নিয়ে পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। ইশরাক বলেন, তাদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগামী 48 ঘণ্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এর আগে গেল শনিবার বিকেলে রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজধানী মৌচাক মোড়ে মানববন্ধন করেছে ছাত্রদলের সিদ্ধেশ্বরী কলেজ শাখা। সোমবার বেলা 12টায় এই মানববন্ধন করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে
দাবি জানান। মানববন্ধনে তারা আরো বলেন, ভবিষ্যতে যেন এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। উচ্চশিক্ষার জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান সহ ৮ দফা দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এ সময় অধিদপ্তরে মূল ফটক আটকে দিয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে ঢুকতে দেয়নি আন্দোলনকারীরা। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তোপের মুখে অবস্থান ছাড়ে তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সোমবার সকাল থেকে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট বন্ধ করে ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এ সময় কর্মকর্তা কর্মচারীদের কাউকেই ভিতরে ঢুকতে দেয়নি আন্দোলনকারীরা। তারা জানায় ৮ দফা দাবির বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের শিক্ষকরা তালা ভেঙে প্রবেশ করে, এই জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। কৃষি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এখানে আসতে হবে এবং আমাদের দাবি থেকে উচ্চশিক্ষা সহ আরো বেশ কয়েকটা দাবি প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের একটা ডুয়েট সরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি করার সুযোগ আছে। আমরাও সেই ডিপ্লোমা কৃষিবিদ শিক্ষার্থীগণ আমরা ডুয়েটের ন্যায় সেরকম স্বতন্ত্র একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাচ্ছি। দাবি মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে গেটের বাহিরে অবস্থান নিয়ে স্লোগান দেয় ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরস্পর বিরোধী অবস্থান ও স্লোগানে খামারবাড়িতে বাড়ে উত্তেজনা। পরে অবস্থান কর্মসূচি বন্ধ করতে বললে স্থান ছেড়ে চলে যায় ডিপ্লোমা শিক্ষার্থীরা। যে দাবিগুলো তারা পাওয়ার যোগ্য না, কৃষিবিদদের সাথে সাংঘর্ষিক, কৃষিবিদদের স্বার্থের সাথে সাংঘর্ষিক, আমরা সেই দাবিগুলোর বিপক্ষে। আমরাও চাই যে তাদেরকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হোক, কিন্তু একটা যথাযথ রীতি মেনে। আমরা ওদের বিরুদ্ধে দাঁড়াইছি, আমরা একটা শান্তিপূর্ণ জায়গায় দাঁড়াইছিলাম। ইভেন ওদেরকে একটা নির্দিষ্ট টাইম দিলাম যে এই সময়ের মধ্যে তারা যাতে খামার বাড়ি ছেড়ে দেয়। হ্যাঁ, তারা ওই সময়ের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে। ৮ দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ডিপ্লোমা শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। অভিযোগে এবার বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সম্পদ পাচারের খোঁজে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকা লুটপাটের তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। সোমবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অভিযান চালিয়ে নানান অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ফজলে আদিত্যর প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। সাকিবের যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। সম্প্রতি দুদক চেয়ারম্যান জানিয়েছে এই অলরাউন্ডারের বিরুদ্ধে যে কোনো সময় হতে পারে মামলা। মানে আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। আর আমাদের আশঙ্কা এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ খতিয়ে দেখতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। প্রকল্পের নামে নামকাওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারি অর্থ লোপাটের অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পেয়েছে, যা বিচার বিশ্লেষণ পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। ক্ষেত্রে তো অনিয়ম সচরাচর হয়ে থাকতে পারে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে প্রকল্প গ্রহণ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, প্রকল্পের ক্ষেত্রে আমরা সঠিক টেন্ডার প্রক্রিয়া নিয়েছি কিনা, সিলেকশনটা কিভাবে করেছি, কোন কোন ব্যক্তিকে দিয়েছি, আমার যে পরিমাণ এস্টিমেটেড বাজেট ছিল সেটাকে পুরোটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো তো যাচাই করতে হয়, বা এখানে অনিয়ম হয়ে থাকতে পারে। দুদক বলছে ইতিমধ্যে নানা অসঙ্গতি পাওয়ায় বিগত সরকার আমলের নেয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্প স্থগিত করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে রাজউক চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমানে নির্মাণাধীন 3382টি ভবনের চিহ্নিত অবৈধ অংশ ভাঙা হবে।
অবৈধ অংশ ভাঙার পাশাপাশি নেওয়া হবে নানা আইনানুগ ব্যবস্থা। ফজলে আদিত্যর প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। নকশার বাইরে গড়ে তোলা নির্মাণাধীন ৩,৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে তা ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজনে এক সংলাপে সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ঢাকাকে যদি একটি ছাতার নিচে না আনা হয় তাহলে যত পরিকল্পনাই হোক তা কার্যকর হবে না। নগরের সব সেবা এক জায়গা থেকে পরিচালনার উপর জোর দেন রাজুক চেয়ারম্যান। অনুষ্ঠানে নগর পরিকল্পনা ও পরিবেশ বিশেষজ্ঞরা বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা দখল, দূষণ ও দুর্ভোগের শহরে পরিণত হয়েছে। অনুষ্ঠানে ঢাকাই ম্যাগাজিন ও ঢাকাই খালের অবস্থা নিয়ে লেখা একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।